আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু ডক্টর নীলকমল বর্মন স্যারকে আজকের ক্লাসটি শুরু করার জন্য। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের যে ম্যানার টু মেনোপজের সেকেন্ড এপিসোডে আমি যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব অর্থাৎ সেটা হচ্ছে আগের ক্লাসেরই কিছুটা রেস। আগের ক্লাসে যেটা আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম সেটা ছিল প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেদিন আমি যতটুকু বলেছি আমার মনে হচ্ছে তাতে আরো কিছুটা একটু সংযোজন করার দরকার, কারণ সবসময় প্রিভিয়াস ক্লাসের একটুখানি যদি আমরা বলে নিতে পারি তাহলে অনেক সময় দেখা যায় যে আগে যারা ক্লাসে ছিলেন বা আজকে যারা নতুন এসেছেন তারা অন্তত বুঝতে পারবেন যে আগের কি অসমাপ্ত রয়ে গিয়েছিল অথবা কি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেই প্রসঙ্গক্রমে বলা যেতেই পারে যে আমি গত ক্লাসে আমি বলেছিলাম প্রাইমারি অ্যামেনোরিয়া এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো এইখানে অতি সংক্ষেপে যদি এই প্রাইমারি অ্যামেনোরিয়া এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়াকে দুটো প্যারালেল ভাবে আমি রাখতে চাই, তাহলে অতি অবশ্যই আমি কতগুলো পরিস্থিতির কথা বলবো। তার ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে যে ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। এখন কথা হচ্ছে এমন কতগুলো মেডিকেল টার্ম আজকে আমরা বলতে বাধ্য হব, যেটা টার্ম হয়তো আমাদের নবাগত যে শিক্ষার্থীরা তাদের কাছে হয়তো একটু কঠিন বলে মনে হতে পারে। সেই জন্য আমি চেষ্টা করব তাদের বোঝার জন্য তার বাংলা মানেটা কি হতে পারে বা তার ডেফিনেশনটা কি সেটা নিয়ে অন্তত একটুখানি আলোচনা করতে, যাতে আমাদের ধারণাটা সুস্পষ্ট ভাবে হয়। কারণ আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা হয়তো এক কথা সেটা বুঝে যাবেন, কিন্তু সবসময় তো শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে তো আমাদের চিন্তা ভাবনাটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা জুনিয়রদেরকে কতটা শেখাতে পারি বা তাদের কাছে কতটা সুস্পষ্ট ধারণা এই গায়নোকোলজি সম্বন্ধে বা সেই ধরনের মেডিকেল টার্ম সম্বন্ধে বলতে পারি, সেটা নিশ্চয়ই আমাদের শিক্ষক মন্ডলীদের দেখা উচিত। সেই জন্য আমি প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া, অর্থাৎ ভ্যাজাইনার যদি কোনো প্রকার ডিফর্মিটি বা অ্যাট্রেসিয়া হয়। এখন অ্যাট্রেসিয়ার কথাটার মানে কি? অ্যাট্রেসিয়ার কথাটার মানে হচ্ছে যে শরীরের যে কোনো অরিফিস বা প্যাসেজ অফ দ্য বডি যদি কোনো কারণে ক্লোজড হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে গিয়ে থাকে, অথবা যদি অ্যাবসেন্ট হয় অর্থাৎ যদি জন্মগতভাবে তৈরি না হয়ে গিয়ে থাকে। আমরা খুব কমনলি একটা অ্যাট্রেসিয়ার কথা জানি, সেটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। বিলিয়ারি অ্যাট্রেসিয়া একটা লিভারের পরিস্থিতি যেখানে বাইল ডাক্ট থেকে যে ডাক্টটা বেরিয়ে আসে সেটা শিশুদের তৈরি হয় না। যেভাবে বিলিয়ারি অ্যাট্রেসিয়া আমরা জানি সেরকম আমাদের ইসোফেগাল অ্যাট্রেসিয়া হয় বা আমাদের এই ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া হয়। এরকম জায়গায় দেখা যায় কি যে তার প্রপার পরিস্থিতিটা বা যেভাবে একটা গঠন হওয়া দরকার ছিল সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না। এটা একটা বিশাল বড় ডিফর্মিটি। এইরকম জায়গাতেই আমরা ব্যবহার করে থাকি ওই শব্দটা, সেটা হচ্ছে অ্যাট্রেসিয়া। অতএব আশা করি জুনিয়রদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে অ্যাট্রেসিয়া জিনিসটা কি। তো যদি প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া থাকে, অর্থাৎ সেটা সুস্পষ্টভাবে তৈরি হয়ে থাকে না অথবা এমন একটা ব্লকেজ হয়ে গিয়ে থাকে যার ফলে কোনো প্রকার মেনস্ট্রুয়েশন হওয়া সম্ভবপর হয়ে ওঠে না। দ্বিতীয়টা হচ্ছে জেনেটিক গোনাডাল ডিফেক্ট, অর্থাৎ গোনাড হরমোনের বা গোনাড যে পার্ট যেটা আছে সেটা যদি কোনো প্রকার ডিফেক্টিভ হয়ে থাকে, অর্থাৎ ত্রুটি, জন্মগত যদি ত্রুটি হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু এই প্রাইমারি অ্যামেনোরিয়া হবার সম্ভাবনা থাকে, অর্থাৎ তার মেনস্ট্রুয়েশন ঠিকমতো হয় না। পরের পয়েন্টটা বলতে পারি আমরা কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া। কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিশ্চিত হওয়া যে সকল হরমোন সেগুলো যদি প্রপার ঠিকভাবে শরীরের মধ্যে এসে পৌঁছতে না পারে, তার জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি হয় তাকে আমরা এই কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া বলে থাকি। কনজেনিটাল মানে হচ্ছে যেটা জন্মগত ত্রুটি, জন্মের সাথে সাথে সেই জিনিসটা হয়। অতএব সেই ত্রুটিগুলোকে কিন্তু আমাদের মানতেই হবে, তবে কি আমরা একটা প্রপার প্রাইমারি অ্যামেনোরিয়া কেন হলো সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো।
আসলে আমাদের আগের ক্লাসে তো বলেইছিলাম যে অ্যামেনোরিয়া হলো আর আমরা ওষুধ দিতে শুরু করলাম, এটা কিন্তু কোনো ফাইন্ডিংস নয়। এটা এইভাবে কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না যতক্ষণ না আমরা তার প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে জানতে পারবো যে তার ত্রুটিটা কোথায়। ততক্ষণ কিন্তু আমাদের চিকিৎসা কখনোই কিন্তু ফলবতী বা ফলপ্রসূ হবে না। কারণ সেই ধরনের কনজেনিটাল ডিফেক্ট থাকলে কিন্তু অনেক সময় আমরা সে সাফল্য পেতে পারি না। অতএব সেই ব্যাপারটাতে আমাদের তো অনেকখানি ওয়াকিবহাল হতে হবে। আরেকটা কারণ কি থাকে, সেটা হচ্ছে জুনেফিয়াল ডায়াবেটিস মেলাইটিস। খুব শিশুদের যদি এই ধরনের জুভেনিয়াল ডায়াবেটিস দেখা যায়, তাহলে কিন্তু অ্যামেনেরিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাছাড়া আর একটা রোগের কথা আমরা জানি, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রাইমারি অ্যামেনোরিয়ার কথা আমরা আমরা দেখতে পাই। তাছাড়া হচ্ছে পিটিউটারি ডোয়ার্ফ, অর্থাৎ পিটিউটারি থেকে যে হরমোন গুলো সিক্রেশন হয় সেগুলো, কারণ পিটিউটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, সে যদি ঠিকমতো হরমোন নিঃসরণ না করে, যদি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি ঠিকভাবে সচল করতে না পারে, তাহলে কিন্তু দেখা যায় এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ প্রাইমারি অ্যামেনোরিয়া কিন্তু খুব বেশি ভাবেই দেখা দিয়ে থাকে। অতএব আমাদের সে ব্যাপারে কিন্তু প্রচন্ড সচেতন হতে হবে। তাছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ আছে, আর আছে প্রপার নিউট্রিশনের অভাব। একটি ছোট্ট মেয়ের বড় হবার জন্য যে যে সুষম খাদ্য, যে পুষ্টিকর খাদ্যগুলো দরকার হয়ে গিয়ে থাকে, সেটা আমরা যদি তাকে দিতে না পারি, তার জন্য যে ম্যাল ফরমেশন হয়, ম্যাল নিউট্রিশন হয়, তার জন্য কিন্তু এই অ্যামিনোরিয়া দেখা দেয়। তাছাড়াও দেখা যায় যে শৈশব অবস্থায় যদি কোনো ভারী অসুখ করে থাকে, তাকে যদি প্রচুর পরিমাণে ওষুধ খাওয়ানো হয়ে গিয়ে থাকে, স্টেরয়েড জাতীয় ওষুধ বা পেনিসিলিন জাতীয় ওষুধ বা এরকম জীবনদায়ী কোনো ওষুধ, বা তাকে বাঁচিয়ে রাখার জন্য যে ধরনের ওষুধ দিতে হয়, তার সাইড এফেক্ট কিন্তু আমরা অনেক সময় কিন্তু এই পরিস্থিতিটা দেখি যে তার প্রাইমারি অ্যামেনোরিয়া দেখা দিয়েছে। অর্থাৎ প্রাইমারি অ্যামেনোরিয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। যেখানে আমি বলেছিলাম যে প্রাইমারি অ্যামোনিয়ার ক্ষেত্রে ভেজানাল অ্যাট্রেসিয়া, সেখানে কিন্তু সেকেন্ডারি অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাকোয়ার্ড ভেজানাল স্টেনোসিস। অ্যাকোয়ার্ড ভেজানাল একটা স্টেনোসিস, মারছি। এই জিনিসটা কি? অ্যাকোয়ার্ড মানে হচ্ছে যেটা অর্জিত করেছে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কোনো রোগের মাধ্যমে আমাদের শরীরে দেখা দিয়েছে। ভেজানাল, তারপরে কি বলছে স্টেনোসিস। স্টেনোসিস মানে হচ্ছে শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া। তোমার আগেরটা তো প্রেসক্রিপশনটা কালকে বলেছিলাম দিও তো, অঙ্গটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। ওই এবারটাতে অ্যান্টিবায়োটিক বলছে কি, আইনে খাইয়ে দেই। যা সেকেন্ডারি অ্যামেনিটার ক্ষেত্রে, যে সেখানে কোনো প্রকার যদি স্টেনোসিস হয়ে গিয়ে থাকে, তাহলে শরীরে কিন্তু মহিলা এই সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়ে থাকতে পারে। আরেকটা কথা আমরা দেখব, সেটা হচ্ছে ইউটেরাইন টিবি, অর্থাৎ ইউটেরাসের মধ্যে যদি কোনো প্রকার টিউবারকুলোসিসের ফাংশন গ্রো করে, অর্থাৎ যদি টিউবারকুলোসিস হয়, তাহলে কিন্তু এই সেকেন্ডারি অ্যামেনোরিয়া আমরা দেখতে পাই। তাছাড়া আছে আমাদের ওভারিয়ান হরমোনাল ডিসঅর্ডার, অর্থাৎ ওভারি থেকে যে সকল হরমোনগুলো বেরোয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, তার যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়ে থাকে, জন্মগত ভাবে হোক বা অ্যাকোয়ার্ড হোক, তাহলে কিন্তু আমরা এই সেকেন্ডারি অ্যামেনোরিয়া আমরা পাচ্ছি। তাছাড়া ডায়াবেটিস মেলাইটিস এর কথা যেরকম আমরা আগেরটাতে বললাম, প্রাইমারির ক্ষেত্রে, সেকেন্ডারি ক্ষেত্রে আমরা ডায়াবেটিস মেলাইটিসকে কিন্তু অনেক সময় দায়ী করি। তাছাড়া হাইপো এবং হাইপার ফাংশন অফ দ্য ভেরিয়াস টাইপ অফ হরমোন, অর্থাৎ হরমোনের কখনো আধিক্যতা অথবা কখনো ক্ষরণ কম হওয়ার জন্য আমাদের এই ধরনের অসুবিধাগুলো আমরা দেখতে পাই। তাছাড়া নিউরোলজিক্যাল কিছু ব্যাপার আছে, কিছু স্ট্রেসের ব্যাপার আছে, এবং এখানে কিন্তু ম্যাল নিউট্রিশনের ব্যাপার আছে। সেকেন্ডারি অ্যামেনোরিয়াতেও কিন্তু অনেক ধরনের নিউট্রিশন এবং বেশ কিছু ধরনের ড্রাগের আমরা উল্লেখ পাই, বা সেই ধরনের ঘটনাগুলো থাকলে আমরা কিন্তু অ্যামেনোরিয়া লক্ষ্য করতে পারি। তো গত ক্লাসে আমাদের স্যার পার্থপ্রতিম বাবু একটা প্রশ্ন রেখেছিলেন যে কি কি কারণে আমাদের এই অ্যামেনোরিয়া অসুখটা হতে পারে, বা এমন কোনো অসুখ আছে কিনা, বা এমন কোনো ওষুধ আমরা কন্টিনিউ খাই কিনা যার জন্য আমরা এই অ্যামেনোরিয়াতে ভুগতে পারি, বা আমাদের পেশেন্টরা অ্যামেনোরিয়াতে ভুগতে পারে। তো সেই প্রসঙ্গে রেস্টে নিয়ে আজকে আমি আরেকবার উত্তর দিতে চাইছি যে কোন কোন পরিস্থিতিতে, অর্থাৎ কি কি রোগের ক্ষেত্রে আমরা অ্যামেনোরিয়া দেখতে পাবো। প্রথমেই হচ্ছে কি না, এপিলেপসি। এপিলেপসি যাদের থাকে, তারা যদি কোনো প্রকার দীর্ঘমেয়াদী এলোপ্যাথিক ওষুধ খেয়ে থাকে, সেখানে কিন্তু অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। আপনারা নিশ্চয়ই এপিলেপসি সম্বন্ধে জানেন। ঠিক মডার্ন সায়েন্স এক কথা বললো, আমরা যখন পড়াশোনা করেছিলাম তখনকার এই প্রাধান্যটা আমি বেশি দিচ্ছি, কারণ আমরা যে জানি
যে এপিলেক্সি এমন একটা নার্ভের ডিসঅর্ডার যে তাতে বলাই হচ্ছে একদম ক্যালেন্ডার ধরে যেদিন তার লাস্ট অ্যাটাক হয়েছিল সেদিন থেকে যদি একদম ক্যালেন্ডার ধরে 3 বছর পর্যন্ত যদি তার সেকেন্ড অ্যাটাক না হয়ে গিয়ে থাকে, তখনই এপিলেপসি সেরেছে বলে দাবি করা হবে। কিন্তু ক্যালেন্ডার মানে যদি দেখা যায় 2 বছর 7 মাস কি 8 মাস, ইভেন যদি 11 মাসের মাথাতেও তার যদি আবার একটা অ্যাটাক হয়ে গিয়ে থাকে, এপিলেপটিক অ্যাটাক, তাহলে কিন্তু সে সেরেছে বলে বলা হবে না, এবং পরবর্তী ক্ষেত্রে আগামী 3 বছরের জন্য কিন্তু তাকে আবার ওষুধ দেওয়া হবে। এটা কিন্তু চিকিৎসার একটা পদ্ধতি। তাহলে যে মহিলাটি বা যে বাচ্চা মেয়েটি কন্টিনিউয়াসলি ওই ওষুধ খেয়ে যাচ্ছে, তার পক্ষে কিন্তু এই অ্যামেনোরিয়াটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে, অনেক সময় থ্যালাসিমিয়ার ক্ষেত্রে, বা হিমোফিলিয়ার ক্ষেত্রে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে, বা ম্যালনিউট্রিশন যাদের শরীরে দেখা দিয়েছে, বা যে সকল মহিলারা বা মেয়েরা, বাচ্চা মেয়েগুলো যারা প্রচন্ড ওবেটিক, অর্থাৎ প্রচন্ড পরিমাণে মোটাসোটা হয়ে গেছে, তো অথবা খুব রোগা হয়ে গেছিল, যেটাকে আমরা আগেও ক্লাসে বলেছিলাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এই সকল রোগের ক্ষেত্রে কিন্তু এই অ্যামেনোরিয়াটা কিন্তু প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায়। এবার প্রশ্ন উঠেছিল যে এমন কি কোনো ওষুধ আছে যার জন্য, যে ওষুধগুলো খেলে, হ্যাঁ নিশ্চয়ই আছে। অ্যান্টি এপিলেপটিক ওষুধ যদি আমরা খাই, আমরা যদি কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করি, অথবা অ্যানাবলিক স্টেরয়েড জাতীয় যদি জিনিস খাই, অথবা যদি অ্যান্ড্রোজেন হরমোনের যদি প্রচুর পরিমাণে গ্রহণ করে থাকি, তাহলে সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়া দায়ী। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যাদের কেমোথেরাপি হচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় ক্যান্সার হচ্ছে, সেই পরিস্থিতিতে যদি কেমোথেরাপি চালানো হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সকল জায়গাগুলোতে কিন্তু আমরা এই অ্যামেনোরিয়া অতি অবশ্যই পাবো। অতএব আমাদের খুব বুঝে নিতে হবে যে অ্যামেনোরিয়ার চিকিৎসা মানে কিন্তু ওই পেশেন্টের এসে বললো যে তার পিউবার্টির পরে তার হচ্ছে না, আর আমরা তাকে ওষুধ দিয়ে ফেলবো, এটাতে সিস্টেমেটিক্যালি কতটা সঙ্গত, তার চেয়ে বড় সঙ্গত হচ্ছে ইউ শুড নো দ্য প্রপার ডিজিজ। আপনাকে জানতে হবে যে প্রকৃত কারণটা কি। কারণ আপনি যদি প্রকৃত কারণটা ঠিকভাবে উন্মেষ না করতে পারেন, রোগীর কাছে যেরকম আপনি গ্রহণযোগ্যতা হারাবেন, তাছাড়া আপনি কিন্তু একটা আশঙ্কা থাকবেন, এই যে সিস্টেমেটিক ভাবে একটা ওষুধ দিলাম, সেটা কতটা কাজ করবে। কিন্তু আপনি যদি তার প্যাথোলজিটা বোঝেন, যদি তার পরিস্থিতিটা বোঝেন, তখন আপনার ফোকাস কিন্তু, যতই আপনি সিস্টেমেটিক বা সিমটোমেটিক ভাবে ট্রিটমেন্ট করুন, টোটালিটি অফ সিমটম নিন না কেন, যতক্ষণ না ওই যে স্ফিয়ার অফ অ্যাকশন বলে একটা কথা আছে, যতক্ষণ না আপনার ওষুধটা সেই পার্টিকুলার সেই ডিস্টার্ব জায়গাতে গিয়ে তার কাজ দেখাতে পারবে, ততক্ষণ কিন্তু আপনি কখনোই সে সাফল্য পাবেন না। অতএব আমাদের টার্গেট হবে রোগীর চিকিৎসা, রোগের নয় ঠিকই, কিন্তু রোগী যেহেতু রোগটা নিয়ে এসেছে, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু প্রাধান্য দিতে হবে, অন্তত রোগীর জন্য প্রাধান্য দিতে হবে। একটা কথা এই প্রসঙ্গে আমার বলতে আবার ইচ্ছা করছে, যে দেখুন, আমরা যে সকল প্রেসক্রিপশন গুলো করি, সেটা যে সব সময় সিমটোমেটিক অ্যাঙ্গেল থেকে হয় তা কি হয়? দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করার যে পদ্ধতি, সেটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। আপনি যুদ্ধক্ষেত্রে নেমেছেন, শুধু একটা অস্ত্র নিয়ে যুদ্ধ করলে তো আপনি কামিয়াব নাও হতে পারেন, আপনি সাফল্য তো নাও পেতে পারেন। সেই জন্য যখন দেখা যাবে যে সিস্টেমেটিক ভাবে বা সিমটোমেটিক ভাবে আপনার সাফল্যটা আটকে যাচ্ছে, আপনি নিশ্চয়ই আপনার রোগীর জন্য পরবর্তী পদ্ধতিটার কথা ভাববেন। বিভিন্ন স্টলওয়ার্ডদের প্রেসক্রিপশন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেসক্রিপশনে কতগুলো অ্যাঙ্গেল আছে। যেমন আমরা আপনি সিমটোমেটিক ভাবে আমরা সৌরভের ওষুধ সাথে দিই, হোক, আমরা মাহমুদের সাথে ইটিওলজিক্যাল হোক, অ্যাঙ্গেল ওদের থেকে সাথে আমরা আপনি ওষুধ দিই, কথাবার্তা বলেন, আমরা কথা কনস্টিটিউশনাল বুঝছেন? এসপেক্ট থেকে আমরা ওদের সাথে আমরা ওষুধ কথাবার্তা দিয়ে বললে থাকি, সেটা 2-1 আমরা ভিতরে ফাইনাল ক্লিনিক্যাল করেন। বেসড অন ক্লিনিক্যাল স্বাভাবিক। সিমটমস, আমি বেশ কিছু ক্লিনিক্যাল সিমটমস এর উপর এই যে নির্ভর কথা করে অনেক বলতে সময় বা আমরা ওষুধ দিই। সৌরভ আমাদের আমারে বলে, প্যাথোলজি তো আপনি আমারে কেন জানতেই ফোন হবে, করেন, কারণ আমার কেন দেখুন, জানান? যখন আপনি কথা হ্যানিম্যানীয় বলবেন হোমিওপ্যাথির জহিরের কথা সাথে। বলা হয়েছিল, তখন হ্যাঁ, ওই কথা তো আর অমূলক পদ্ধতিতে কিছু এসে না। হয়তো যতটা দরকার ছিল অতএব ওদের তিনি সাথে তখন যা বলেছেন, বলার কিন্তু আপনি যদি বলেন। মডার্ন হ্যাঁ, সায়েন্স যদি আরো কিছু আপনি প্যাথোলজি বলে জিনিসটা থাকে ব্যবস্থা এবং করে সেটাকে দেবেন। যদি আমাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, তবে আমাদের গ্রহণ না করার তো কোনো কারণ নেই। কারো যদি আপত্তি থাকে গ্রহণ নাও করতে পারেন, কিন্তু জিনিসটা তো আমাদের জানতে হবে। সেই জন্য প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন কোন কোন জায়গায় অন্তত প্যালিয়েশন করার ক্ষেত্রে দরকার হয়ে থাকে, আমাদের কিন্তু সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সেই সেই সঙ্গে আরেকটা খেয়াল রাখতে হবেন, যে সেটা হচ্ছে অর্গান বেসড। এক একটা ওষুধ এক একটা অর্গানের উপরে কিন্তু দুর্ধর্ষ ভাবে কাজ করে। যখন দেখা যাবে, যখন আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়েও ঠিক সুরাহা পাচ্ছি না,
তখন কিন্তু প্রয়োজনে আমাদের এই দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি ভাবতেই হবে। কারণ আমি যতগুলো পদ্ধতির কথা বলছি, দেখবেন স্টলওয়ার্ডরা, হোমিওপ্যাথির যারা স্টলওয়ার্ড যারা আছেন, কোথাও না কোথাও সেটাকে একটা মান্যতা দিয়েছেন। অতএব তারা যখন মান্যতা দিয়েছেন, তখন আমাদের সেটাকে তো অস্বীকারের কোনো জায়গা নেই। অতএব আমাদের যদি প্রয়োজন পড়ে, আমরা নিশ্চয়ই সেই জায়গাগুলোর কথা আমরা ভেবে দেখব। তার সাথে কিন্তু ওই মায়োজেমেটিক যে অ্যানালাইসিস, সেটার কথা কিন্তু আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করে গেলাম। এবার দেখুন, আলোচনা হচ্ছে আমাদের অ্যামেনোরিয়া নিয়ে। আমরা অ্যামেনোরিয়াতে কি কি জিনিস ইনভেস্টিগেশন করব। আমাদের ইনভেস্টিগেশন কিন্তু খুব দরকার আছে। ইনভেস্টিগেশন না হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। অ্যালাইড সাবজেক্টে যেভাবে ইনভেস্টিগেশনের কথা বলেছে, সেইটাকে যদি আমরা ঠিকভাবে মানতে পারি, তাহলে আমরা মানে খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের হোমিওপ্যাথিক্যালি যে আমরা কেস টেকিং করি, সেটা কিন্তু প্রায় একই জিনিস। হোমিওপ্যাথি অনেকখানি এগিয়ে আছে তাদের চেয়ে, কিন্তু তারাও যতটা ইনভেস্টিগেশন করেন, যে জিনিসগুলো জানার জন্য ব্যাকুল হন একটা রুগীর ক্ষেত্রে, সেটা কিন্তু কম কথা নয়। তাহলে চলুন আমরা এবার ছোট্ট করে দেখে নিতে চাইছি যে ইনভেস্টিগেশন গুলো আমরা কি কি করব। আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে মেয়েটির সোশিয়াল হিস্ট্রি, অর্থাৎ তার সামাজিক পরিস্থিতি, তার যদি পুর ইকোনমিক্যাল স্ট্যাটাস থাকে, সে যদি আর্থিকভাবে প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে থাকে, যদি তার খাওয়া দাওয়া বা তার স্বাধীনতা ঠিক মতো যদি না, সমাজের যদি অভিব্যক্তিগুলো যদি ঠিক ভাবে না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রাইমারি অ্যামিনোরিয়ার কথা আমরা আমরা পেতে পারি। কিন্তু একটা কথা হচ্ছে কি, ম্যারাইটাল ডিসহারমোনি। ম্যারাইটাল ডিসহারমোনি অর্থাৎ দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনে সুখী হতে না পারা, এটি বোধহয় বাংলা হওয়া উচিত। অর্থাৎ এই ম্যারাইটাল ডিসহারমোনির ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অ্যামেনিয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তাছাড়া হোমিওপ্যাথিতে তো খুব বড় ব্যাপার আছে, এলোপ্যাথিতে এই ধরনের ইনভেস্টিগেশন করা হয় যে তার ফ্যামিলিতে, তার মায়ের বা তার যদি কোনো বোন বা দিদি থাকে, তার কি ধরনের মেনস্ট্রুয়াল হিস্ট্রি পাওয়া গেছে, বা তার মায়ের ঋতুস্রাব খুব কম বয়সে হয়েছিল কিনা, বা দেরিতে হয়েছিল কিনা, বা ওই যে মেয়েটি চিকিৎসা আমরা করছি তার দিদি বা তার যদি কোনো বোন থাকে, তাদের কি ধরনের এই ধরনের পিরিয়ডের হিস্ট্রি পাওয়া গেছে, সেটা কিন্তু খুব বেশি জরুরি। কারণ এই ধরনের ফ্যামিলি রিলেটেড ডিজিজ গুলো, যেখানে মায়ের সাথে সন্তানের যে সকল রোগগুলো বর্তায়, তার ভিতরে কিন্তু এটা পিরিয়ডের যেটা ব্যাপারটা আছে, এটা কিন্তু একটা খুব সমর্থনযোগ্য জায়গা। আমরা তো খুবই জানি যে সম্পত্তির মতো আমরা বিপত্তি ও পূর্বপুরুষদের কাছ থেকে পাই। তাহলে মায়ের যে ধরনের অসুখ বিসুখ গুলো থাকে, অনেক সময় দেখা যায় যে তার সন্তানের মধ্যেও কিন্তু সেই অসুখ বিসুখ গুলো বর্তায়। শুধু তার মধ্যে বর্তায় না, হয়তো একাধিক যদি তার কন্যা সন্তান থাকে তার মধ্যে হয়। অতএব যে ক্লুটা আমরা খোঁজার চেষ্টা করছিলাম, যদি সেই মেয়েটার মধ্যে আমরা না পাই, তাহলে আমরা তার দিদি বা তার বোনের কাছ থেকে যদি পেয়ে থাকি, সেখান থেকে কিন্তু আমরা তার শরণাপন্ন হতে পারি। সেই জন্য কিন্তু আমরা এই ধরনের ফ্যামিলি হিস্ট্রি নেবার খুব বেশি চেষ্টা করে থাকি। তাছাড়া মেনস্ট্রুয়াল হিস্ট্রি তো একটা ব্যাপার আছে, তার তার সাইকেলটা, তার ডিউরেশনটা, তার কি পরিমাণে পিরিয়ড হয়, তার পরিমাণ কত, তাতে ব্যথা থাকে কিনা, এই সকল জিনিসগুলো আমাদের কিন্তু খুব কনসাসলি কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আরেকটা কথা বলা হয়েছে যে হিস্ট্রি অফ এনি কনস্টিটিউশনাল ডিজিজ, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলোসিস কিন্তু একটা কনস্টিটিউশনাল ডিজিজের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো প্রকার টিউবারকুলোসিস আছে কিনা, ওবেসিটি আছে কিনা, বা সে মেয়েটি ওই অ্যানোরেক্সিয়া নার্ভোসা ভুগছে কিনা, এই ধরনের জায়গাগুলো কিন্তু আমাদের বেশি আমরা গ্রহণ করে থাকি। কারণ সেই সঙ্গে আমরা কিন্তু অতি অবশ্যই দেখবো যে কোনো প্রকার এপিলেপটিক ড্রাগ বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা এমন কোনো ওষুধ খায় কিনা যেটা ভিতরে প্রচন্ড পরিমাণে স্টেরয়েড আছে, বা অ্যান্ড্রোজেন হরমোন বা এই ধরনের কোনো কিছু আছে। এইবার এই কথাগুলো বলার কারণটা কি? কারণ আমরা দেখুন, অনেক সময় আমরা দেখেছি যে আমাদের ফ্যামিলিতে যদি পেশেন্টের ফ্যামিলিতে যদি টিউবারকুলোসিস থাকে, আমরা যেরকম অ্যান্টি টিউবারকুলার মেডিসিন দিয়ে আমরা যেরকম শুরু করব, ঠিক সেইভাবেই কিন্তু যদি দেখা যায় যে ওই পেশেন্টটি প্রচন্ড পরিমাণে স্টেরয়েড বা ওই ধরনের কোনো ওষুধ খেয়ে আসছে, তাহলে কিন্তু তার ওই হ্যাজার্ডটাকে কাটানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দেব। এবার দেখুন, অনেক সময় আমাদের স্টলওয়ার্ডরা অনেক জায়গা থেকে বলেছেন যে আফটার এলোপ্যাথিক ড্রাগস যদি কোনো পেশেন্ট এসে থাকে, আমরা তার ট্রিটমেন্টের জন্য নার্স ভূমিকা দিয়ে থাকি। অনেকেই করেন, আমি ছোটবেলা করতাম।
যেহেতু অনেক এলোপ্যাথিক ড্রাগ খেয়ে এসেছে, অথবা এখন আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হবে। তো দেখছি কি যে আগের ওষুধগুলো সমস্ত যাতে ভ্যাকসিন নষ্ট হয়ে যায়, কি রিয়াকশন যাতে হয়ে যায়, সেই জন্য আমরা নাক্স ভূমিকা একটা কি দুটো ডোজ দিয়ে, যখন পেশেন্টের ওই অবস্থাটা একটু স্বাভাবিক হয়ে গেলে তখন আমরা নতুন ভাবে কেস টেকিং করবো, এবং কেস টেকিং করে যে মেডিসিন আসবে সেটা দেবো। কারণ ওই যে ইয়াট্রোজেনিক ডিজিজ, অর্থাৎ ওষুধ খাবার পরে যে ওষুধ রোগটা তৈরি হয়ে গেছে তার তো কোনো সুরাহা পাওয়া যায় না। সেই জন্য আমাদের উচিত যে নাক্স ভূমিকার মতো মেডিসিন গোবরের দিয়ে ঘষে দিয়ে দেয় একটা ফিতু করে তারপর করাইছে। তার নতুন ভাবে কেস টেকিং করা। এটা আমি বলছি না, বিভিন্ন বইয়ে কিন্তু লেখা আছে। কিন্তু যদি দেখা যায় যে বেশি পরিমাণে স্টেরয়েড বা এই ধরনের অ্যান্টিবায়োটিক এসেছে, সেখানে কিন্তু নাক্স ভূমিকা না দিয়ে বেশি কাজ করে যদি টিউবারকুলিনাম বা মেডোরিনামের মতো বা থুজার মতো কোনো প্রকার ডিপ অ্যাক্টিভ মেডিসিন গুলোকে দেয়া যেতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নার্স ভূমিকা না দেবার কারণ, একটা ফিলোসফিতে তো আছেই যে ওয়েল সিলেক্টেড মেডিসিন ইজ অলওয়েজ অ্যান্টিডোট অফ দ্য প্রিভিয়াস ওয়ান। ওয়েল সিলেক্টেড মেডিসিন ইজ অলওয়েজ অ্যান্টিডোট অফ দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ আমরা যে ওষুধটা প্রয়োগ করছি সেটা কিন্তু আগের ওষুধের অ্যান্টিডোট। অ্যান্টিডোট হয় বলেই কিন্তু ওষুধটা পরবর্তী কাজ করতে পারে, এবং অ্যান্টিডোট হয় বলেই আগের ওষুধটাকে কিন্তু সে নষ্ট করে দেয়। অতএব এই যে সেকেন্ড প্রেসক্রিপশনের যে জায়গাগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের মনের ভিতরে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি ওই বলেছেন বলে আমি নার্স ভূমিকা দিয়ে দেবো, বা আজকে আমি উল্লেখ করলাম বলেই যে স্টেরয়েড দিয়ে খেয়ে এসছে বা একটা ওষুধ খেয়ে এসেছে বলে আমি তাকে কার্সিনোসিন বা টিউবারকুলিনাম বা প্যাসিলিনামের মতো ওষুধ দিয়ে দেবো, সেটা কিন্তু ঠিক নয়। আগে আপনাকে বুঝতে হবে পেশেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন স্টেজে দাঁড়িয়ে আছে, এবং মায়াজমের কোন জায়গাটা সব থেকে বেশি প্রাণবন্ত বা উজ্জ্বল হয়ে উঠেছে, সেই জায়গাটার উপরে যদি আমরা নোটিশ করতে পারি, তবে গিয়ে কিন্তু আমরা সেই পার্টিকুলার রোগীটার ক্ষেত্রে সফল বা সফলতম প্রেসক্রিপশন করতে পারবো বলেই আমার কিন্তু বিশ্বাস। এইবার অ্যামেনোরিয়ার লাস্ট জায়গাটিকে দাঁড়িয়ে বলতে চাইছি যে কি ধরনের ওষুধ খেলে এই অ্যামেনোরিয়া দেখা দেয়। তার ভিতর প্রথম যেটা আছে সেটা হচ্ছে কোকেন। কোকেন জাতীয় যদি ওষুধ বা ড্রাগ যদি ওই মেয়েটি নিয়ে থাকে কন্টিনিউ, তাহলে কিন্তু তার অ্যামেনোরিয়া দেখা দিবে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগের কথা আমি আগেই বলেছি, বার্থ কন্ট্রোল পিলের কথা বলেছি, স্টেরয়েডের কথা বলেছি। আর একটা হচ্ছে, যদিও আমাদের ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু হয়তো দেখা যায় অনেক সময় প্রত্যন্ত গ্রামে আদিবাসীদের মধ্যে অথবা ফরেনার যাদের ভিতরে একটু কালচার, একটু অ্যালকোহলিজমের কালচার আছে, অ্যালকোহল ইনটেক করাটা যাদের কি বলবো পারিবারিক পরিস্থিতির মধ্যে কোনো হ্যাজার্ড সৃষ্টি করে না বা তারা মেনে নেয় অ্যালকোহলিজমটাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করে থাকি। এবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি বলে নিতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের আজকে এই বর্মন স্যার, স্যার দুঃখিত স্যার, আপনি আমাকে একটু সময় দিন, 2 মিনিট। ডক্টর রাইসুল ইসলাম খান, ডক্টর রাইসুল ইসলাম খান, জি দেখেন এসআলি পরিচয়টা নেন, আর দেব দেব নামে একজন আছেন, ওনার পরিচয়টা একটু নেন। জি জি শিওর। আমরা আসলে আমাদের দর্পণ গ্রুপে অনেকেই আসলে নতুন আছেন বা নতুন আসেন। আমরা আসলে ওনাদের একটু আমরা নিতে চাই। তো সেই পারপাসে আমরা এস আলী স্যার যিনি আছেন, আপনার পরিচয়টুকু আমরা একটু জানতে চাই। আপনাকে আজকে আমরা মনে হয় যে আমরা নতুন গ্রুপে জয়েন করেছেন, সেই জন্য আপনাকে কনগ্রেচুলেশনস আমাদের হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে। বাট আপনার পরিচয়টি যদি দিতেন আমরা কৃতজ্ঞ থাকবো। হ্যালো। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ থেকে হ্যালো, আপনি মনে হয় দুইটা আইডি থেকে সম্ভবত।
ডাক্তার দেবব্রত বিশ্বাস আর এস আলী দুইজনের একটাই আইডি, দুটো ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন, কিন্তু একটাতে এস আলী, এটাতে কি বুঝবো, আর দেবব্রত বিশ্বাস এটাতে কি বুঝবো? হ্যালো। জি জি। জি। দেবব্রত বিশ্বাস। এস আলী আইডিটা কি আপনার? না না না। আচ্ছা, আপনি মিউট করুন, ধন্যবাদ ডাক্তার দেবব্রত বিশ্বাসকে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার এস আলী স্যার, আপনি যদি একটু কথা বলতেন, ডাক্তার এস আলী। তো আমরা আসলে অসংখ্য অসংখ্য সরি যে আজকে আমাদের শ্রদ্ধেয় স্যারকে আসলে থামিয়ে আসলে আমাদের গ্রুপের প্রয়োজনে আসলে আমরা এই কাজটুকু করতে বাধ্য হয়েছি। তো যাই হোক স্যার, আসলে সরি। আপনি যদি স্যার কাইন্ডলি আবার আপনার ক্লাসটি শুরু করতেন। ডক্টর নীলকমল স্যার। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা অনুষ্ঠানের আনুষঙ্গিক ব্যাপার, এটা হতেই পারে। তো পরবর্তী ক্ষেত্রে যেটা Thank you, বলতে sir. চাইছি, হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পিরিয়ডের ব্যাপারটা। পিরিয়ড আমরা তো আজকে আলোচনা অতি অবশ্যই করব মেনোরেজিয়া এবং মেট্রোরেজিয়া সম্বন্ধে, কিন্তু তার আগে যাবার আগে, সেই পর্যায়ে যাবার আগে একটা ছোট্ট দুটো পরিস্থিতি নিয়ে আলোচনা করে নেওয়াটাই ভালো। সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া, অলিগো কথাটার মানে হচ্ছে কি অল্প পরিমাণে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অতি সামান্য পরিমাণে কিন্তু পিরিয়ডটা দেখা দিল, তা সেই পরিস্থিতিটাকে কিন্তু আমরা বলবো অলিগোমেনোরিয়া। তার একমাত্র কারণ হচ্ছে আইদার সেখানে টিউবারকুলোসিস হতে পারে, অথবা দেখা যায় সেখানে হয়তো টিউমার দেখা দিতে পারে, অথবা কোনো প্রকার হরমোনাল ডিসফাংশন। ঠিক একইভাবে কিন্তু হাইপোমেনোরিয়া বলেও কিন্তু একটা কথা আছে, সেখানে কিন্তু অতি অল্প পরিমাণে পিরিয়ড হয়, সেখানে কিন্তু জ্বালা যন্ত্রণার ব্যথার কোনো ব্যাপার থাকে না, কিন্তু সেটাকে বলা হয় হাইপোমেনোরিয়া। এবং সেটা হচ্ছে কি ডিউরেশন বড্ড কম এবং অ্যামাউন্টও বড্ড কম, মানে অতি সামান্য পরিমাণে পিরিয়ড হবে এবং অতি অল্প সময়ের মধ্যে। এইবার একটা মজার ব্যাপার হচ্ছে যে এই টার্ম গুলো আমাদের কতখানি দরকার। আসলে এই টার্ম গুলো যদি না আমরা ঠিক জানি, তাহলে কিন্তু আমরা ওই দেখবেন যখন এলোপ্যাথিক ডাক্তারবাবু প্রেসক্রিপশন করবেন, তার ফোনে কতগুলো লেখা থাকবে, আর আপনি যদি সেগুলো না বোঝেন, অন্তত ইন্টারনেট দেখে যদি সে মানে বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনি অনেকখানি কিন্তু পিছিয়ে থাকবেন। অতএব এবার দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যদি কেন্ট মানে কেন্টের যদি রেপার্টরিকে ফলো করি, যত ধরনের পিরিয়ডের যা কিছু বিবরণ আমাদের এই অ্যালাইড সাবজেক্টে অর্থাৎ গাইনোকোলজির বই আছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই কেন্ট সাহেব কিন্তু উল্লেখ করে গেছেন। আমি মজা করে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি স্রষ্টা, তারপরেই তো হচ্ছে কেন্ট। আর রবীন্দ্রনাথ যখন বলেছেন সে গানটাকে নিয়ে বলতে হয়, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। অর্থাৎ যা কিছু প্রশ্নের উত্তর আইদার হ্যানিম্যান অথবা কেন্ট, অথবা কেন্ট রেপার্টরিতে আমরা খুব ভালোভাবেই পেয়ে যাই। সেই জন্য সবসময় কেন্ট খুলে বলতে পারি যে তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। মডার্ন সায়েন্স নতুন নতুন নামের পরিস্থিতিগুলোকে কিন্তু বদলে ফেলছে, কিন্তু ঘটনা কিন্তু বদলাতে পারছে না। অতএব আমাদের এই জায়গাগুলো সম্বন্ধে কিন্তু অনেকখানি ওয়াকিবহাল হতে হবে। তো আমরা নতুন দুটো কথা বললাম, সেটা হচ্ছে যে অলিগোমেনোরিয়া এবং হাইপোমেনোরিয়া। এই দুটো আলোচনা করার আগে আমি তার সম্বন্ধে দু একটা মেডিসিন, অর্থাৎ একদম কেন্ট রুব্রিক থেকে যে সকল মেডিসিন গুলো আসা উচিত, আমরা কিন্তু সেটা বলছি। সেটার ভিতরে রয়ে গেছে যে, যেটা আমি বললাম খুব শর্ট ডিউরেশন, খুব অল্প সময়ের জন্য এবং অ্যামাউন্টে খুব অল্প, সেখানে কিন্তু বেস্ট মেডিসিন অন্তত কেন্টের রেপার্টরিতে আমরা পাচ্ছি মেনস্ট্রুয়েশন। তারপরে হচ্ছে শর্ট ডিউরেশন, সেখানে মেডিসিন পাচ্ছি কি অ্যামন কার্ব, অ্যান্টিমপ্রুট, ক্যালিকার্ব, ল্যাকেসিস, ন্যাট্রামিউর, ফসফরাস, প্লাটিনা, সাইলেসিয়া এবং থুজা। অতএব আমার পেশেন্টরা যখন এই অলিগোমেনোরিয়া নিয়ে আসবে, অথবা সে যখন হাইপোমেনোরিয়া নিয়ে যখন আসবে, তখন আমি এই থেরাপিউটিক্স এর কথা ভেবে এই মেডিসিনের কথা ভাববো, কিন্তু কখনোই কিন্তু নিশ্চিত না হয়ে দেবো না, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু টোটালিটি অফ সিমটম। আমি প্লাটিনা তাকেই দেবো
যদি আমি দেখতে পারি সেই ভদ্রমহিলার সেক্সুয়াল অ্যাপেটাইট খুব বেশি, আমি যদি দেখতে পাই তার ভিতরে আভিজাত্যের একটা অহংকার, আমি যদি দেখতে পাই তার ভিতরে একটা অর্থের অহংকার, প্রত্যেককে কি বলবো, নাক উঁচু স্বভাবের, প্রত্যেককে ছোট করে দেখা, পূজার ভিতরে ঠিক সেই রকম দেখবো বিচক্ষণতা বা সাইকোটিক। এইভাবে প্রত্যেকটা মেডিসিন আমি না বলে একটা কথাই বলবো যে থেরাপিউটিক্যালি বা যখন আমি কেন্ট রেপার্টরি থেকে কোনো মেডিসিনের কথা উল্লেখ করব, সেটাই যে শেষ কথা হবে সেটা বলবো না, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেই মেডিসিনটাকে এবং আনুষঙ্গিক অন্যান্য লক্ষণ দিয়ে বিচার করে আমাকে সেই জায়গাতে কিন্তু উপনীত হতে হবে। এটা কিন্তু আমাদের সব থেকে মুখ্য ব্যাপার। আমরা কখনই যেন ওই পথভ্রষ্ট হয়ে ওই স্পেসিফিক মেডিসিন অমুক বই অমুক জায়গায় লেখা আছে ওনার ভিতরে এটা আমি তো দেখেছি বা স্যার তো এটা দিয়েছেন, না, স্যার দিয়েছেন সেটাকে আমরা ফলো করবো, আমরা জানবো, কিন্তু স্যার দিয়েছেন বলে আমার রোগীটাকে তো স্যার দেখেননি। অতএব যে স্যারের চিন্তা ভাবনা নিয়ে আমার ফিলোসফিটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন মেডিসিনে কাজ করাতে পারবো, তখনই কিন্তু আমরা একজন সফল চিকিৎসক হিসেবে নিজেকে দাবি করতে পারবো। এবার চলে আসছি মেট্রোরেজিয়ার ক্ষেত্রে। মেট্রোরেজিয়াটা কি? মেট্রোরেজিয়া হচ্ছে দুটো ঋতুর মধ্যবর্তী সময় আরেকবার ঋতুস্রাব হয়ে যাওয়া। অনেক মহিলারাই আপনার কাছে আসবে, এসে বলবে যে ডাক্তারবাবু আমার তো মাসে দুবার করা হয়। আগের দিন আমি বলেছিলাম মাসে দুবারের রহস্যটাই আগস্ট মাসের 1 তারিখ থেকে 4 তারিখ হলো, আবার আগস্ট মাসের 31 তারিখ হয়ে গেল, এটা কিন্তু 2 মাস নয়, এটা কিন্তু 1 মাস। কারণ 28 দিন অন্তরই হয়েছে, হয়তো একই মাসের 1 তারিখ এবং মাসটা বড় হওয়ার জন্য পেশেন্ট খেয়াল করছে যে ক্যালেন্ডার মেনে আমার দুবার হয়ে গেছে। না, আপনাকে কিন্তু বুঝতে হবে বা বুঝিয়ে দিতে হবে যে ক্যালেন্ডার মেনে নয়, এটা কিন্তু স্বাভাবিক। তাহলে মেট্রোরেজিয়াটা কি না, দুটো ঋতুর মধ্যবর্তী স্থানে আরেকবার, অর্থাৎ দেখা যাচ্ছে যে 14 থেকে 15 দিনের মাঝখানে আবার একটা ওই 3 থেকে 4 দিনের বা প্রপার যেভাবে পিরিয়ড হয়েই থাকে সমস্ত নিয়ম মেনেই হয়তো আরেকবার তার পিরিয়ড দেখা গেল। এইরকম জায়গাটাতে কেন হয় নিশ্চয় আমরা খেয়াল করব। ওই বা একজন পেশেন্ট হলো মেট্রোরেজিয়ার, আমরা থেকে কপিয়াস মেনস্ট্রুয়েশন বলে সাবাইনা দিয়ে দিলাম, কি কি বলবো চায়না দিয়ে দিলাম, কি প্রফিউজ হিস্ট্রি পেয়ে গিয়ে আমরা অন্যান্য যে সকল মেডিসিন গুলো আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে দিলাম, পিওজোর দিয়ে দিলাম, ক্যান্থারিস দিয়ে দিলাম, ব্যথা আছে বলে, না, সেটা আমাদের কখনোই কিন্তু উচিত নয়। এইখানে কিন্তু দাদা প্যাথোলজিটাকে খুব ভালো করে বুঝতে হবে যে কেন একজনের মেট্রোরেজিয়া হয়। মেট্রোরেজিয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স অথবা এন্ডোমেট্রিয়াম লেয়ারে যদি কারো কার্সিনোমা হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের কিছু টিউমার মার্কার টেস্ট আছে, প্যাথোলজিতে কিছু টিউমার মার্কার টেস্ট আছে, 19.9 এর কথা আছে, হ্যাঁ বোধহয় আরো এরকম বেশ কিছু আছে। ওভারিয়ানের ক্ষেত্রে যেরকম আমরা 125 দেখি, ঠিক সেরকম বেশ কিছু মার্কার টেস্ট আছে। যখন মার্কার টেস্ট নিয়ে আলোচনা করবো তখন প্রত্যেকটা মার্কারের কথা বলে দেবো, তবে এখন সেটা বলছি না। তাছাড়া আমরা কি দেখবো যে ইউটেরিন পলিপের জন্য হতে পারে, সার্ভিক্সে তার আলসার থাকতে পারে, সে কন্টিনিউয়াস হয়তো দেখা যাচ্ছে কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে তার জন্য হতে পারে, বা তার অন্য প্রকার অ্যাবর্শনের হিস্ট্রি থেকে গেছিল, কিউরেটেজ করেছে ডিএনসি এবং ডিএনই, দুটো কথা মশা আছে, মশা মশা ডিএনসি এবং ডিএনই, সেইটা করানোর পরে হয়তো এমন কোনো ডিস্টারবেন্স দেখা দিয়েছে তার জন্য হতে পারে। তাহলে একটা মেট্রোরেজিয়া কয়েল বললেই জ্বালাই যে দাও আমি না। তাকে ওষুধ দিয়ে দেবো অন্ধের মতো, সেটা নয়। কিন্তু আমাকে দেখে নিতে হবে কোন কোন পরিস্থিতিতে মেট্রোরেজিয়া হতে পারে এবং সেই পরিস্থিতিটা একজন মহিলার ক্ষেত্রে কতখানি ভয়ঙ্কর। এই দুটো জিনিস সম্বন্ধে আমার যদি কনসেপশন প্রপার বা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা মিসগাইডেড শুধুই হবো না, রুগীটিকেও কিন্তু বিপদের দিকে ঠেলে দেবো। এইখানে কিন্তু আমাদের সেই যোগ্যতার পরিচয় দিতে হবে, রোগটা সম্বন্ধে নিশ্চিতভাবে জানতে হবে। তার একমাত্র কারণ কি, এখন প্রচুর পরিমাণে মডার্ন সায়েন্স এগিয়ে গেছে, আপনি না পারলে সে সঙ্গে সঙ্গে অন্য কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে চলে যাবেন এবং তিনি যখন শুনবেন যে কোন হোমিওপ্যাথ এইভাবে চিকিৎসা করেছেন, তারা তো আমাদেরকে ছোট করবেনই দাদা। অতএব আমাদের উচিত নিজেদের যোগ্যতা দেখানোর, নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য এই শাস্ত্রের এই জায়গাগুলোকে খুব ভালোভাবে উপলব্ধি করা, যাতে আমরা আর 5 জন গাইনোকোলজিস্টের সাথে এক আসনে বসে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারি। তারা যেটা পারেননি আমরা সেটা দেখবো, আমি যেটা করছি না তারা সেটা দেখবেন, কিন্তু এক আসনে বসে সেই তর্ক করার কি সে আলোচনা করার যোগ্যতা তো দাদা অর্জন করতে হবে। সেজন্য আমি সবাইকে বলি প্যাথোলজিটাকে ভালো করে জানুন, প্র্যাকটিস অফ মেডিসিন ভালো করে দেখুন, যতক্ষণ না পর্যন্ত ওই যে কথাটা, ইট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বাট নো দ্য ডিজিজ, রোগীর চিকিৎসা করুন, রোগের নয়। কিন্তু রোগটা আপনি জানুন যে রোগটা তার কি হয়েছে, কারণ রোগের ভয়াবহতা একটা রোগীকে যে কোনো দিন মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। মেনোরেজিয়া, মেনোরেজিয়া কি? মেনোরেজিয়া কিন্তু অত্যধিক পরিমাণে ব্লিডিং হওয়া,
বেশি দিন ধরে, বেশি পরিমাণে এবং দীর্ঘস্থায়ীভাবে এই পরিস্থিতিটাকে বলা হয় মেনোরেজিয়া। মেনোরেজিয়া আর মেট্রোরেজিয়া দুটোই কিন্তু অত্যধিক ব্লিডিং এর আন্ডারে কিন্তু পড়ে। একটা তো হচ্ছে 15 দিন ছাড়া, আর একটা হচ্ছে অবভিয়াসলি প্রচন্ড ঘন ঘন। তো মেট্রোরেজিয়ার কারণগুলোর ভিতরে আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য হতে পারে, পেলভিকের ইনফ্লামেশনের জন্য আমাদের হতে পারে, বা টিউবারকুলার এন্ডোমেট্রাইটিসের জন্য হতে পারে, পেলভিকের এন্ডোমেট্রাইটিস সহ অন্যান্য ওভারিয়ান সিস্টের জন্য হতে পারে, আমরা ওভারিয়ান টিউমারের জন্য এই ধরনের পাই। এইভাবে দেখা যায় যে বেশ কিছু কমন এবং আনকমন পরিস্থিতির জন্য কিন্তু কোনো এক মহিলার এই মেট্রোরেজিয়া জাতীয় ঋতুস্রাব হওয়াটা খুব খুব স্বাভাবিক ব্যাপার। তাছাড়া বেশ কিছু ধরনের এন্ডোক্রাইনাল ডিসঅর্ডার অর্থাৎ হরমোন সংক্রান্ত গন্ডগোলের জন্য তাদের এই আহ, আম, রজস্রাবের আধিক্যতা লক্ষ্য করা যায়। তাছাড়া কিন্তু বেশ কিছু ধরনের হাইপার টেনশন আছে, হার্ট ডিজিজ আছে, ক্রনিক কনজাস্টিভ ফেলিউর আছে, ক্রনিক নেফ্রাইটিসের ব্যাপার আছে, হ্যাপাটিক ডিসফাংশন আছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আমাদের এড়িয়ে গেলে চলবে না। বা যেটা আগেই বলেছিলাম, প্রত্যেকেই দেখবেন হয়তো কন্ট্রাসেপটিভ পিল খায়, বা তার হার্টের ডিজিজের জন্য তাকে হয়তো ওষুধ খেতে হয়। অ্যাসপিরিন টাইপের যদি কোনো কেউ যদি ওষুধ খেয়ে থাকে, অ্যান্টিকোয়াগুলেটিং ফ্যাক্টরকে রোধ করার জন্য বা অ্যান্টিকোয়াগুলেটিং হবার জন্য যে সকল ওষুধগুলোকে খাওয়ানো হয়, সেটা যদি কেউ কন্টিনিউয়াসলি খেয়ে থাকে, তাহলে কিন্তু এই মেনোরেজিয়া হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে। অতএব আমাদের এই জায়গাগুলো সম্বন্ধে কিন্তু খুব সচেতন ভাবে থাকতে হবে। আরেকটা জিনিস আমি সবসময় বলবো, সেটা হচ্ছে দেখুন, একটা প্যাথোলজিক্যাল রিপোর্টে আমরা জেনে যাচ্ছি তাতে টিউমার আছে বা কি ডিস্টারবেন্স হয়েছে, কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টে কিন্তু ওই অর্গানটা বা ওই টিউমারটা হার্ড কি সফট, বা সফট নেচারের কি হার্ড নেচারের, বা তাতে কোনো টেন্ডারনেস আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু জানা যায় না। তাহলে আপনাকে কিন্তু মন দিয়ে রুগী পরীক্ষা করাটা কিন্তু শিখতে হবে। রুগী পরীক্ষা করা, কেস টেকিং একটা জিনিস, রুগীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা। আর রুগী পরীক্ষা বলতে চাইছি, রুগীকে পেশেন্ট বেডে শু করিয়ে পালপেশন বা অস্কালটেশন বা পারকিউশন, এই যে তিনটে পদ্ধতিতে আমরা রুগী পরীক্ষা করে থাকি, সেটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরা যদি ঠিকভাবে সারফেস অ্যানাটমিটা জানি, যদি কোন অর্গানটা আমাদের শরীরের কোন জায়গায় কতটা ডেপথে আছে এবং কি পরিমাণে চাপ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের রুগী নিঃশ্বাস প্রশ্বাসের নেবার সাথে কতটা চাপ দিলে কি কি অর্গানকে আমরা পালপেট করতে পারি, সেটা সম্বন্ধে যদি আমাদের একটু সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা ওই প্যাথোলজির সাথে সাথে যেভাবে আমরা রুগীকে দেখলাম, এটা কিন্তু আমাদের কিন্তু শিখতে হবে। যেমন মনে করুন পালপেশন। পালপেশনটা কি? পালপেশন কিছুই নেই, হাত এবং আঙুল দিয়ে আপনি যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ফিল করতে পারবেন, তার ব্যথা অনুভব করাতে পারবেন, বা তার সাইজ সম্বন্ধে জানতে পারবেন, বা স্থানীয় জায়গাটা কতখানি ফুলে গেছে কিনা জানতে পারবেন, সেটা কিন্তু হচ্ছে পালপেশনের কাজ। তো গাইনিতে পালপেশনটা একটা মারাত্মক জিনিস। গাইনি কেন, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনাকে কিন্তু পালপেশন শিখতে হবে, আপনাকে জানতে হবে সেই পরিস্থিতিটা কি। কারণ আপনি রিপোর্টে পাচ্ছেন, রিপোর্টে কিন্তু এই যে বললাম সফটনেস কি হার্ডনেস কি সেখানে টেন্ডারনেস, সেটা কিন্তু লেখা নেই। আরেকটা করা হচ্ছে যে অস্কালটেশনটা কি স্থিত বসিয়ে তার ভিতরে যে সাউন্ড, যে জিনিসটাকে আমরা পাই, বা কতটা হার্টের ক্ষেত্রে বলুন বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু অস্কালটেশন করার পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড পাই। সেই সাউন্ডের উপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে রোগের গভীরতা বা কি ধরনের সাউন্ডে কি ধরনের রোগ হতে পারে। এটা কিন্তু একটা আর্ট। আমাদের স্যারেরা আমাদেরকে সেইভাবে দেখিয়েছেন বলে আমরা তার উপর কিন্তু আজকে এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যেন মনে হচ্ছে ওইভাবে অস্কালটেশন না করলে, রুগীকে না দেখলে, চোখের সামনে যদি আমরা দেখতে না পাই, তাহলে কিন্তু রুগীকে ঠিক আমরা বুঝতে পারবো না। অতএব আমাদের টার্গেট থাকে ওই ওই ধরনের পরীক্ষাগুলো করা। আর একটা আমরা করি কি, সেটা হচ্ছে পারকিউশন, অর্থাৎ শব্দ। এই যে মনে করুন একটা আপনার পেটের উপরে একটা আঙুল দুটো, একটা হাতের আঙুল রাখলাম, অন্য একটা হাতের আঙুল দিয়ে টোকা মারলাম। এই যে টোকা মারার সাথে সাথে যে ধরনের শব্দ বেরিয়ে এলো, সেই শব্দটা থেকে আমরা বুঝে নিতে চাই বা বুঝতে পারি যে পরিস্থিতিটা কি। যেমন মনে করেন একটা টেবিলের বিভিন্ন জায়গায় আপনি টোকা মারবেন, দেখবেন বিভিন্ন ধরনের আওয়াজ হবে।
যেখানে শক্ত জায়গা, সলিড জায়গা, সেখানে একরকম সাউন্ড হবে, যেখানে ফাঁপা জায়গা তার একটা সাউন্ড হবে, যদি ঘুণ ধরা জায়গা হয় তার একরকম সাউন্ড হবে। অতএব আপনার কান, ওই যে হ্যানিম্যান বলেছেন না যে ডক্টরস মাস্ট বি সাউন্ড, একজন ডক্টরকে সাউন্ড নলেজের অধিকারী হতে হবে। সেই সাউন্ড নলেজের অধিকারী কিন্তু আপনাকে এই ধরনের পেশেন্ট দেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকখানি অর্জন করতে হবে। আপনি যদি ঠিক মতো অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার রুগী দেখার সেই গভীরতাটা কোথায় যেন একটুখানি ম্রিয়মান হয়ে যাবে, আটকে যাবে। অতএব আমাদের সেই জায়গা থেকে কিন্তু নিজেকে সচেতন করতে হবে। এইবার মেট্রো রেঞ্জের খুব আগের একটা আছে, সেটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টির আগেও কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো মেয়েদের, বাচ্চা মেয়েদের ব্লিডিং কিন্তু শুরু হয়ে যায়। অদ্ভুত। আমরা বলেছি কি 12-13 টিনেজ গার্ল থেকে, তাহলে 13 থেকে শুরু করে ওই বয়সে পিরিয়ডটা শুরু হবে। কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে দেখা যায় 8-9 বছর বয়সও কিন্তু এই ধরনের পিরিয়ড শুরু হয়ে যায়। মায়েরা নিয়ে আসে যে ডাক্তারবাবু তো এই কি কি বলুন তো, এইটুকু বাচ্চা মেয়ে তো পিরিয়ড শুরু হয়ে গেছে, সত্যি কি এটা পিরিয়ড, সত্যি কি এটা পিরিয়ড নয়? এটা নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড কনফিউশন থাকে। তাকে মেট্রোস্ট্যাটিস বলে একটা কথা আছে, মেট্রোস্ট্যাটিক্স, আমাদের সেটা জানতে হবে। এবার দেখুন, এই মেট্রোট্যাক্সিস কথাটা কিন্তু কেন্ট বলেননি। কেন্ট তার ভাষায় বলেছেন যে বিফোর দ্য প্রপার এজ। কেন্ট বলেছেন বিফোর দ্য সাউন্ড কমাই প্রপার দাও, এজ, এখানে আমি এটা রেকর্ডিং মেনস্ট্রুয়েশনের, করতেছি। ফিমেল জেনাইটালিয়ার মেন্সের জায়গায় গিয়ে আপনারা যদি বিফোর দ্য প্রপার এজ দেখেন, তাহলে কিন্তু বাঘা বাঘা কতগুলো মেডিসিন আছে। তার ভিতরে আছে অ্যান্টিমক্রুট, তার ভিতরে আছে ক্যালকিরিয়া ফস, তার ভিতরে আছে পালসেটিলা, তার ভিতরে আছে স্যাভাইনা, তার ভিতরে আছে ফসফরাস, এক্সেট্রা। এবার দেখুন, অ্যান্টিমক্রুটের রোগী আর ক্যালকিরিয়া ফসের রোগী কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অ্যান্টিমক্রুট যে পরিমাণ স্থূল, ক্যালকিরিয়া ফস কিন্তু ঠিক ততটা কিন্তু ম্রিয়মান বা রোগা। তবে এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, ক্যালকিরিয়া ফস যদি ছোটবেলায় ক্যালকিরিয়া কার্বের মতনই থাকে, রোগগ্রস্ত হয়ে কিন্তু সে ক্যালকিরিয়া ফস হয়। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। একটা বই একটা জায়গায় আমি লিখেছিলাম, বলতে আপত্তি নেই, যে গুটি শুঁয়োপোকা দেখে যেরকম প্রজাপতিকে বুঝতে হবে, আবার প্রজাপতিকে দেখেও কিন্তু সে শুঁয়োপোকাকে বুঝতে হবে। অর্থাৎ একটা রূপান্তর, আর একটা হচ্ছে তার পূর্বগত অবস্থা। কোন পূর্বগত অবস্থা? না, তার রোগের পূর্ববর্তী অবস্থা। তাহলে ওই যে জিনিস, একটা গুটি পোকাকে দেখে আপনাকে বুঝে নিতে হবে প্রজাপতিটা কেমন হবে, আর একটা প্রজাপতিকে দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওই প্রজাপতিটা গুটি অবস্থা কিরকম ছিল। ক্যালকিরিয়া কার্ভ, একটি মেয়ে তার যৌবনের প্রথম অবস্থাতে যখন ক্যালকিরিয়া কার্ভ থাকে, সে কিন্তু অসুস্থ হতে হতে একটা সময় ওই নিউট্রিশনের অভাবে কিন্তু ক্যালকিরিয়া ফসে উপনীত হয়। ওই এপিসে CG7 বলেছিলাম না, এপিসের ক্ষেত্রে ডক্টর কেন্ট বলে রেখেছেন রোগ শুরুর প্রথম অবস্থার লক্ষণগুলি হচ্ছে আসল লক্ষণ। তার কারণ এরপরে এমন একটা বিভৎস জায়গায় পৌঁছে যায়, তখন সেই রোগের সাথে সেই মেডিসিনের কোনো সম্পর্ক থাকে না। যাই হোক, তো বিফোর দ্য প্রপার এজ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, সেই জায়গাটাতে আমরা কিন্তু এই ধরনের ভালো ভালো মেডিসিনের কথা আমরা ইজিলি কিন্তু আমরা ভেবে নিতে পারি বা ভাবি। এছাড়া দেখুন, প্রি অ্যাডোলেন্সেস ব্যাপার, অর্থাৎ যৌবনাবস্থা আরম্ভ হওয়ার আগে যে স্টেজগুলো, সেগুলোকে আপনাকে বুঝে তার কি ধরনের উপযুক্ত মেডিসিন হতে পারে সেটাকে আপনাকে জানতে হবে। এবং কেন্টের সম্ভবত কোনো একটা জায়গাতেই আছে যে সিনা ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর সাচ টাইপ অফ কন্ডিশন। অর্থাৎ পিউবার্টি হবার আগেই যদি কোনো মেয়ের পিরিয়ড শুরু হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু সিনা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। বলেছে বলেই দিতে হবে না, আপনাকে কিন্তু আরো অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ নিয়ে টোটালিটি অফ সিমটম করে আপনাকে কিন্তু ওই পথে এগোতে হবে। এবার এই রকম জায়গাগুলোতে গিয়ে, সেটা পিরিয়ডের জায়গা হোক, অ্যামেনোরিয়ার জায়গা হোক, মেট্রোরেজিয়া হোক, ম্যানোরেজিয়া হোক, যাই হোক না কেন, যদি আপনি দেখেন যে স্ক্রোফুলা সোমেন, অর্থাৎ স্ক্রোফুলা, সেখানে কিন্তু ব্যারেটাকার এবং সালফার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। যদি শরিক নেচারের পেশেন্ট হয়ে গিয়ে থাকে, যেরকম সোরা অর্থাৎ সরিনাম খুব ভালো মেডিসিন, সেরকম প্লেথরিক ওমেনদের জন্য ভালো মেডিসিন হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ, ফেরামেট। যারা অল্পেই রাগান্বিত ঠিক হয় না, উত্তেজনা লাল হয়ে গিয়ে থাকে, সেরকম মেয়েদেরকে প্লেথরিক বলা হয়, কনস্টিটিউশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি থাইসিক্যাল, অর্থাৎ যাদের যক্ষা হয়ে গেছে থাইসিস থেকে, ওদের যক্ষার পরিণতি হিসেবে যখন আমাদের এই আইদার এক্সেস মেনস্ট্রুয়েশন অথবা লেস মেনস্ট্রুয়েশন পাবো, সেখানে কিন্তু বেস্ট মেডিসিন হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ, ক্যালিকার, সেনেগা, স্ট্যানাম,
এই সকল কিন্তু খুব বড় বড় কিন্তু মেডিসিন। আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আপনাকে মনে রাখতে হবে সেই টোটালিটি অফ সিমটমের কথা। অর্থাৎ টোটালিটি অফ সিমটম ছাড়া কিন্তু আপনাদের এক পা চলার কোনো রাস্তা নেই। এবার মেট্রোরেজিয়ার কথাতে দেখুন, মেট্রোরেজিয়া এবং ম্যানোরেজিয়া সামান্য একটুখানি, একটা হচ্ছে দুটো পিরিয়ডের মাঝখানে একটা আছে, আর হচ্ছে ম্যানোরেজিয়াতে আমরা পাচ্ছি কি এক্সেস ব্লিডিং। সেখানে আমরা যদি দেখতে চাই, তো বিটুইন টু পিরিয়ড যেটা যেটা আমরা মেট্রোরেজিয়া বললাম, ডক্টর কেন কি বলেছেন? ডক্টর কেন বলেছেন বিটুইন টু মেনস্ট্রুয়াল পিরিয়ড। সেখানে বেস্ট মেডিসিনের কথা বলেছেন। আমি ফার্স্ট গ্রেড মেডিসিন গুলো শুধু এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে ক্যালকিরা কার্ব, ক্যামোমিলা, ইপিকার, ফসফরাস, রাস্টাক্স, সাভাইনা, সাইলেশিয়া ইত্যাদি ইত্যাদি। তার সাথে কিন্তু তার রং কিরকম, ক্লট হয়ে যায় কিনা, পেন থাকে কিনা, ডিউরেশন কিরকম, চাপ দিলে ভালো লাগে কিনা, এই প্রসঙ্গগুলো কিন্তু এসে যাবে। কিন্তু তবু যেহেতু আমরা রোগ ভিত্তিক বলবো না, রোগটাকে আমি জানার জন্য বলছি এবং তার সাথে কি 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 পরিস্থিতিগুলো অ্যারাইজ করে সেটা বলছি, সেই জন্য কিন্তু আমি এই ধরনের মেডিসিন গুলোকে বলতে বলার লোভ না সামলে পারলাম না। এবার দেখা যাচ্ছে কি, এই মেট্রোরেজিয়াটা যদি একদম ক্লাইমেট্রিক পিরিয়ডে গিয়ে হয়, একদম বয়সকালে গিয়ে হয়, তখন কিন্তু কিছুটা হলে ওষুধ বদলে যাবে। তখন কি ধরনের ওষুধ আসতে পারে? সেখানে আসতে পারে যে ক্যালকিরা কার্ব, কার্বোভেজ, ল্যাকেসিস, সিপিয়া এবং সালফার। যদি দেখা যায় এই মেট্রোরেজিয়ার ব্যাপারটা, যদি হয়তো বলছে যে দেখুন, যখনই আমার স্বামী সহবাস হয় তখনই কিন্তু আমার এক্সেস আমার এই ব্লিডিংটা শুরু হয়ে যায়। যদি মেট্রোরেজিয়া ডিউ টু কয়টাস হয়, তখন কিন্তু আপনার বেস্ট মেডিসিন হওয়া উচিত আর্জেন্টা নাইট্রিকাম এবং ক্রিওজুট। যদি এবার বললাম ওই যে পালপেশন করতে পারেন, অথবা এখন তো আর সেভাবে করা হয় না বা আপনারা করেন না, আমি অন্তত করি। তার সাথে যদি আমি রেডিওলজিক্যাল রিপোর্টে যদি দেখি যে ফাইব্রয়েড তৈরি হয়েছে, ফাইব্রয়েড এসে গেছে, সেটা ইউটেরাস হোক বা অন্যান্য কোনো জায়গায় হোক, ওভারিতে হোক, তখন আমরা করি কি, যে ধরনের মেডিসিন গুলো সব থেকে বেশি প্রাধান্য দেবো সেটা হচ্ছে রেপার্টরি পাচ্ছি মেট্রোরেজিয়া ফাইব্রয়েড ফ্রম, অর্থাৎ ফাইব্রয়েড জনিত কারণে যদি মেট্রোরেজিয়া হয়ে থাকে, তাহলে বেস্ট মেডিসিন হচ্ছে ফসফরাস, সেভাইনা, সালফার। ঠিক এইভাবেই আমরা পলিপের কথা বলতে পারি। এখানেও আছে ঠিক সে একই কথা, মেট্রোরেজিয়া, পলিপ। সেখানে দিয়েছে বেলেডোনা, ক্যালকিরেকার, ওনিয়াম, থুজা। যদি প্রফিউজ ব্লিডিং হয়ে গিয়ে থাকে, বেলেডোনা, ক্যালকিরেকার, আসলে ওষুধের সংখ্যা জানলে আপনাকে হবে না। আপনাকে ওষুধের রেপার্টরি দেখে কতগুলো মেডিসিনকে মাথায় নিয়ে সেই মেডিসিনের লক্ষণগত, চরিত্রগত জায়গাগুলো আপনি আপনার রোগের মধ্যে পাচ্ছেন কিনা, তার কনস্টিটিউশন, তার খাওয়া দাওয়া, তার রোগের আগের পরবর্তী অবস্থা, তার ফ্যামিলিতে কি ধরনের রোগ আছে, সেইগুলোকে নিয়ে আপনাকে কিন্তু একটা জায়গাতে উপনীত হতে হবে। অর্থাৎ বলছি বলেই যে আপনি সেখানে গিয়ে পৌঁছে যাবেন, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আর একটা হচ্ছে কি, যেটা হাইপোম্যানিরিয়ার ক্ষেত্রে বলেছিলাম, তার যেটা আমরা বলেছিলাম যে অন্যতম কারণ হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল। সেখানে দেখা যায় যে আমরা এতেই পাচ্ছি টু স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মেনস্ট্রুয়েশন খুব অল্প সময়ের জন্য হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাত্র 1 ঘন্টার জন্য পিরিয়ড হয়েছে। সেরকম জায়গায় কিন্তু ইউফ্রেশিয়া এবং সরিনাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এটাই তার কিন্তু ক্যারেক্টারিস্টিক সিমটম। যেখানে একটা মেয়ের একাধিক দিন বা 10 দিন 8 দিন ধরে যার ব্লিডিং হচ্ছে, সেখানে একটি মেয়ে বলছে তার একমাত্র 1 ঘন্টার জন্য ব্লিডিং দেখা দেয়, খুব স্ক্যান্টি। সেরকম জায়গায় ইউফ্রেশিয়া, সরিনাম, বা যদি কেউ বলে মাত্র 1 দিনের জন্য হয়, সেখানে পালসিগ্লা, ফস্টিকাম, ব্যায়েটাকার, শুধু দিনের বেলা যদি হয় ম্যাডকার, এপিস, আর্জেন্টা নাইট্রিকাম, এই সকল মেডিসিনের কথা কিন্তু আমরা ভেবে দেখবো। কিন্তু কখনোই কিন্তু আমরা ব্লাইন্ড হব না। ব্লাইন্ড হবার কোনো জায়গা কিন্তু আমাদের মধ্যে নেই। এবার পিরিয়ড নিয়ে যখন এত কথাই বলা হলো, আজকে পিরিয়ডের ব্যাপারটা একমাত্র মেনোপজ ছাড়া আজকে পিরিয়ড ব্যাপারটা আশা করি শেষ করে দিতে পারবো। সেখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন। ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন এটা একটা খুব মজার জিনিসটা হচ্ছে কি, পিরিয়ডের সময় মেয়েদের পিভি অর্থাৎ পার ভেজাইনা কোনো ব্লিডিং হলো না, মানে ইউটেরাস থেকে কোনো প্রকার ব্লিডিং হলো না, কিন্তু শরীরের অন্যান্য কোনো একটা অরিফিস দিয়ে বা অর্গান দিয়ে কিন্তু সম পরিমাণ না হলেও কিছুটা ব্লিডিং দেখা দিল। অর্থাৎ পিরিয়ডের সময় ইউটেরাস দিয়ে ব্লিডিং না হয়ে
যদি কারো নাক দিয়ে এপিস্ট্যাক্সিস হয় বা চোখে খুব কনজেশন দেখা দেয় অথবা হেমোরয়েডস পাইলসের সাথে যদি তার রক্ত দেখা দেয় বা অন্য কোনো জায়গায় কান দিয়ে সামান্য পরিমাণে যদি বেরিয়ে চলে আসে, রক্ত বেরিয়ে চলে আসে, এই যে একটা পরিস্থিতি, এই জিনিসটাকে কিন্তু বলা হয় ভিকোরিয়াস মেনস্ট্রুয়েশন। সেখানে খুব ভালো মেডিসিনের কথা কিন্তু কেন্ট বলেছেন। তিনি তিনি ভিকোরিয়াস মেনস্ট্রুয়েশন সম্বন্ধে এর মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আমি নোটিশ আনতে পারছি না। পেলে আমি আপনাকে একটু বলে দেবো। স্যার ক্যান্টের 729 পেজের বাম কলামের নিচে একটা আছে, এটা কিনা দেখেন তো। ক্যান্ট রেপার্টরির 729 পেজের বাম কলামের নিচে 729 পেজের বাম কলামের নিচে বেকারিয়াস, এটা কিনা? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কে বললেন? আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হোসেন আব্দুল্লাহ। আমার এখানে এমএচ আব্দুল্লাহ দিয়ে আছে। আমি ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যারের ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যারের শিষ্য। ঠিক আছে, আপনার গুরুকে এবং আপনাকে আমার অজস্র প্রণাম যে আপনি ঠিক ঠিক জায়গায় অদ্ভুত ভাবে, আমি যেখানে একটু খেই হারিয়ে গেছিলাম আপনি একটা ধরে দিলেন, একদম ঠিক জায়গায় বলেছেন, আপনাকে অজস্র ধন্যবাদ। ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন সম্বন্ধে সব থেকে বেশি যেটা বলা আছে সেটা হচ্ছে ব্রাইনের কথা বলা আছে এবং ফসফরাসের কথা বলা আছে, এবং সেই সঙ্গে আরো অন্যান্য ওষুধের কথা বলা আছে। সেটা হচ্ছে হাঁটার অবস্থাতে যদি হয় লিলিয়াম টেপ, হ্যাঁ, বা খুব সামান্য পরিমাণে হলে সাইক্লিমেন, এইভাবে বলা আছে। যাক, আমার এই জায়গাটাকে আপনার ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে মেনস্ট্রুয়েশনের এই জায়গাটা প্রায় শেষ, এই একটা। তো এখনো যেহেতু এখনো 7 থেকে 8 মিনিট আমার একটা বলার জায়গা আছে, এবং মাঝখানে ইন্টারাপশন মানে ইনজুরি টাইম না বলে ইন্টারাপটিভ টাইম যদি বলি তাহলে আর্নেস্ট টাইম 7-8 মিনিট বলতে পারি। একটা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখবেন যে ডেভেলপমেন্টের তো একটা ব্যাপার থাকে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেয়েদের থাকে, ডোয়ার্ফের ক্ষেত্রে একটু আলাদা হয়, বা আমরা আগের দিনে টার্নার সিনড্রোমের কথা বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু একটুখানি ক্রোমোসোমাল ডিফেক্ট দেখা দিয়ে থাকে, তার প্রপার ফিজিক্যাল ডেভেলপমেন্ট গুলো হয় না। যদি দেখা যায় যে ওই অবস্থাতে একদম মেয়েদের ব্রেস্ট যদি একদম ডেভেলপ না করে থাকে, একদম পুরুষ মানুষদের মতো হয়ে গিয়ে থাকে, তাহলে দুটো জায়গায় দুটো মেডিসিনের কথা আমরা ভাবতে পারি। নাম্বার 1 লাইকোপোডিয়াম, নাম্বার 2 স্যাবল সেরুলেটা। মেয়েদের আনডেভেলপড ব্রেস্টের জন্য দুটো মারাত্মক ভালো মেডিসিন, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, এবং এইটা দেখেও কিন্তু আমরা একটা মেডিসিন দেয়া যাবে কিনা আমরা, বা একটা মার্ক দিয়ে কিন্তু আমরা এদিকে এগিয়ে যেতে পারি। আর একটা ব্যাপার হয়ে গেছে, যদি ওল্ড এজে গিয়ে, যদি বৃদ্ধ বয়সে গিয়ে বা আফটার মেনোপজ যদি আমরা এই ধরনের কোনো মহিলার একদম শীর্ণ বক্ষ যদি দেখতে পারি, স্তন যদি একদম শুকিয়ে গিয়ে থাকে দেখতে পারি, সেখানে কিন্তু বেস্ট মেডিসিন হচ্ছে সিকেলি কট। এই প্রসঙ্গে যদিও এবার একটা কথা বলবো, একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পুরুষদের ব্যাপারে। আপনি বলবেন আপনি তো পড়েছেন গাইনি, হ্যাঁ, পুরুষদের একটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে গাইনোকোমাস্টিয়া। গাইনোকোমাস্টিয়া হচ্ছে একটা রোগ, ছেলেদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয়। যখন তারা পিউবার্টি অ্যাটেন্ড করে তখন মেয়েদের মতো তাদের ব্রেস্টে ডেভেলপড হয়ে গিয়ে থাকে, কোনো কারণে যদি কোনো বাচ্চা বা অন্য কেউ সঙ্গী সাথী অনেক সময় থেকে যদি দুষ্টুমি করে যদি সেটাতে তার খুব প্রেসার দিয়ে দেয়, খুব জোরে যদি চেপে দেয়, তাহলে কিন্তু সেরকম জায়গায় সিভিয়ার পেন হয়। শুধু তাই নয়, ওটা এমন ভাবে ফুলে গিয়ে থাকে যে সহজে কমতে চায় না। তো সেরকম জায়গায় আমি জুনিয়রদের বা সিনিয়র বলে পে করছি না, যেটা একটা মেডিসিন, খুব ইন্টারেস্টিং মেডিসিন ওখানে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে ফাইটোলাক্কা হাইড্রোলিসিন দিলে কিন্তু এই ধরনের যে গাইনোকোমাস্টিয়া, যেটা পুরুষদের ক্ষেত্রে, পুরুষ বলবো না, সেটা তখন তো পুরুষত্ব প্রাপ্ত হয়নি,
সেই জায়গাটা কিন্তু ওষুধটা দেওয়া হয়। আর একটা হচ্ছে কি, যদি খুব সিভিয়ার জায়গায় যদি আমরা একটু খুব নেগলেক্ট করি, আমাদের বঙ্গের মেয়ে ছেলেদেরকে কখনো সেইভাবে সার্জারি করতে দেখিনি, এরকম জায়গায় কিন্তু দু ধরনের সার্জারি হয়, লাইপোসাকশন করা হয় অথবা ম্যাস্টেকটমি করা হয়। লাইপোসাকশন হচ্ছে ভিতরে যে লিপিড যেটা জমে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, মানে তুলে নেওয়া হয় সেখান থেকে কোনো একটা স্মল ইনসার্শন করে, অথবা একটা হচ্ছে ম্যাস্টেকটমি যেটাকে বলা হয়, অর্থাৎ ব্রেস্টকে কেটে এটাকে রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হয়। তবে আমাদের ক্ষেত্রে ইয়াং বাঙালি ঘরের ক্ষেত্রে আমি কখনো এরকম অপারেশন করতে দেখিনি, তবে আমি শুনেছি এটা ফরেনের হাতে সম্ভব বা অন্যান্য জায়গায় সম্ভব। তো এই হলো আজকে আমার দ্বিতীয় দিনের লেকচারের সামারি। আমি আমার সাধ্যমতো যতটুকু বলবো বলে ভেবেছিলাম, আশা করি সেটা আমি বলেছি। হয়তো অনেক কিছু বলা হয়নি, যদি না বলে গিয়ে থাকি সেটা আগামী ক্লাসে হবে এটুকু মনে করছি। তো হোমিও দর্পণের সমস্ত শিক্ষক মন্ডলী, সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা শুভানুধ্যায়ী, প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি। আপনাদের শোনার জন্য আমি কৃতজ্ঞ। যদি কোনো প্রকার ভুল বলে থাকি, মত বিনিময়ের যে আলোচনা একটু পরে হবে তাতে আপনারা এসে আমার চিন্তা ভাবনাগুলোকে, ভুল ধারণাটাকে ভেঙে দিন,